আজ আমরা কথা বলবো সোনু কুমারের লেখা দ্য লেজেন্ড মাইন্ড বইটা নিয়ে। আমাদের কাছে অনুরোধ এসেছিল এই বইয়ের কিছু বিশেষ অধ্যায়ের গভীরে জানার জন্য। বইটির উপশিরোনামটা কিন্তু বেশ আকর্ষণীয়, জিরো টু ইনফিনিটি, আর লেখক বইটি উৎসর্গ করেছেন ভগবান শিবকে, যা শুরুতে এর একটা আধ্যাত্মিক মেজাজ তৈরি করে দেয়। ঠিক তাই। আর বইটার পড়তে পড়তেই এই আধ্যাত্মিকতার ছাপটা রয়েছে। যেমন ধরুন, লেখক বারবার জয় গুরুদেব কথাটা ব্যবহার করেছেন। এমনকি লেজেন্ড শব্দটাকেও উনি একটা অ্যাক্রোনিম হিসেবে দাঁড় করিয়েছেন। হ্যাঁ, আমি খেয়াল করেছি। এল লেগেসি, ই ইভেন, জি গড। ই এন্ড নট ডি ডেমন্স। মানে বোঝাই যাচ্ছে, এটা শুধু একটা সাধারণ সেলফ হেল্প বই নয়, এর ভেতরে আরও গভীর কিছু খোঁজার চেষ্টা আছে। একদম। আর লেখকের মূল লক্ষ্যটাই হল মনের শক্তিকে ব্যবহার করে জীবনের বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজা। আজ আমরা এর প্রথম ইউনিট 10 শেডস অব দ্য লেজেন্ড থেকে 3টি শেড বা চরিত্রকে নিয়ে আলোচনা করব। লেখক এই চরিত্রগুলোকে জীবনের ভিন্ন ভিন্ন ভূমিকার প্রতীক হিসেবে দেখিয়েছেন। আমরা বরং এই চরিত্রগুলোকে এক একটা সিনেমার দৃশ্যের মতো করে দেখি, কেমন? দারুণ আইডিয়া। প্রথমে একজন নেতা, তারপর একজন রাজনীতিবিদ, আর শেষে একজন ছাত্র। চলুন আমাদের প্রথম চরিত্রের জগতে প্রবেশ করা যাক। আমাদের প্রথম চরিত্র, বা বলা ভালো প্রথম দৃশ্য, একজন নেতা। আচ্ছা, নেতা বললেই আমাদের চোখে কি ভাসে? একজন মানুষ যিনি মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষকে উদ্দীপ্ত করছেন, দারুণ সব বক্তৃতা দিচ্ছেন, তাই না? ঠিক। কিন্তু এই বইটা শুরুতেই ধারণাটাকে একেবারে উল্টে দিচ্ছে। বলছে একজন সত্যিকারের নেতার আসল শক্তি বলায় নয়, শোনায়। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। লেখকের মতে জ্ঞান মানে সব প্রশ্নের উত্তর জানা নয়, বরং সঠিক প্রশ্ন করতে পারা। আর তার জন্য দরকার মন দিয়ে শোনার ক্ষমতা। উনি এখানে শোনার 5টা পদ্ধতির কথা বলেছেন। প্রথমটা হলো উত্তর দেওয়ার জন্য না শুনে বোঝার জন্য শোনা। মানে আমরা সাধারণত যেটা করি, কেউ কিছু বলার সময় মনে মনে আমাদের জবাবটা গুছিয়ে নিই। একদম। লেখক বলছেন এই অভ্যাসটা বাদ দিতে হবে। নিজের ভাবনাকে সরিয়ে রেখে যে কথা বলছে তার জগতে পুরোপুরি ডুবে যেতে হবে। তার কথা, তার অনুভূতি, তার প্রেক্ষাপট সবটা বোঝার চেষ্টা করতে হবে। এটা শুনতে যতটা সহজ লাগছে, বাস্তবে করাটা কিন্তু ভীষণ কঠিন। বিশেষ করে যখন কোনো মিটিং বা বিতর্কে থাকি, তখন তো আমরা নিজেদের পয়েন্ট প্রমাণ করার জন্যই ব্যস্ত থাকি। অবশ্যই। কিন্তু যখন কেউ বুঝতে পারে যে আপনি সত্যি সত্যি তার কথা শুনছেন, তখন একটা আস্থার সম্পর্ক তৈরি হয়। এটা আর শুধু তথ্য বিনিময় থাকে না, একটা সংযোগ তৈরি হয়। হুম। দ্বিতীয় পদ্ধতিটা আরও গভীর। লেখক বলছেন যা বলা হচ্ছে না সেটাও শুনতে হবে। যা বলা হচ্ছে না মানে? মানে অনেক সময় মানুষ ভয়, লজ্জা বা সংকোচের কারণে আসল কথাটা বলতে পারে না। একজন ভালো নেতা কথার মাঝে নীরবতা, এড়িয়ে যাওয়া প্রসঙ্গ বা শারীরিক ভাষা থেকে সেই না বলা কথাগুলো পড়ে নিতে পারেন। তিনি বোঝেন কোন প্রশ্নটা করলে বরফ গলবে, আসল সত্যিটা বেরিয়ে আসবে। বাহ, এটা তো প্রায় একজন মনোবিদের মতো ক্ষমতা। মানে শুধু কান দিয়ে শোনা নয়, চোখ আর মন দিয়েও শোনা। আচ্ছা, তৃতীয় পদ্ধতিটা কি? তৃতীয়ত, সবার কথা শোনা। একটা দলে বা প্রতিষ্ঠানে কিছু মানুষ থাকে যারা খুব সরব, যারা সবসময় নিজেদের মতামত জানায়। কিন্তু এমন অনেকেই থাকেন যারা চুপচাপ বা হয়তো ভিন্নমত পোষণ করেন বলে কথা বলতে দ্বিধা করেন। থাকেন। একজন বুদ্ধিমান নেতা শুধু সরব কণ্ঠগুলোর দিকে মনোযোগ দেন না, তিনি ওই শান্ত মানুষগুলোর কাছেও পৌঁছান। কারণ অনেক যুগান্তকারী ধারণা কিন্তু ওই অনপেক্ষিত কোণ থেকেই আসে। ঠিক। আর চতুর্থ পদ্ধতিটা হলো নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা, মানে নিজের ইনটিউশন বা সজ্ঞাকে গুরুত্ব দেয়া। এটা তো বেশ আধ্যাত্মিক একটা ধারণা, কিন্তু কর্পোরেট জগতে বা কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এটা কতটা বাস্তবসম্মত? লেখক বলছেন এটা অত্যন্ত জরুরি, বিশেষ করে চাপের মুহূর্তে, যখন ডেটা বা যুক্তি দিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, তখন নিজের ভেতরের অনুভূতিটা একটা বড় পথ প্রদর্শক হতে পারে। আমাদের অবচেতন মন অনেক সময় এমন সব প্যাটার্ন ধরতে পারে, যার সচেতনভাবে আমরা খেয়াল করি না। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, নিজের ভেতরের কণ্ঠস্বর আর নিজের ব্যক্তিগত পক্ষপাতিত্ব বা বায়াসের মধ্যে পার্থক্যটা কিভাবে করা যায়? খুব ভালো প্রশ্ন। বইতে সরাসরি এর উত্তর না থাকলেও ইঙ্গিতটা হলো, যখন আপনার সিদ্ধান্তটা বৃহত্তর কল্যাণের কথা ভাবে, তখন সেটা সজ্ঞা।
আর যখন শুধু নিজের স্বার্থ দেখে তখন সেটা বায়াস। দারুণ একটা ব্যাখ্যা। আর শেষ পঞ্চম পদ্ধতিটা? পঞ্চম পদ্ধতিটা হলো পারিপার্শ্বিক পৃথিবীকে শোনা। মানে শুধু মানুষের কথা নয়, বাজার কোন দিকে যাচ্ছে, গ্রাহকরা কি চাইছে, প্রযুক্তিতে কি পরিবর্তন আসছে, সমাজে বা সংস্কৃতিতে কি বদল ঘটছে, এই সব কিছুকে লক্ষ্য করা। ও আচ্ছা। এক কথায় একজন নেতা তার পরিবেশের একজন চিরকালীন ছাত্র। তিনি পরিবর্তনকে ভয় পেয়ে প্রতিরোধ করেন না, বরং তার সাথে নিজেকে মানিয়ে নেন। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, নেতৃত্ব মানে নিজের এজেন্ডা একপাশে সরিয়ে রেখে অন্যের জগৎটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করা। একদম। সেটা তার বলা কথা, না বলা কথা, এমনকি বাজারের ট্রেন্ডস সবকিছু মিলিয়ে। নেতা হিসেবে শোনার এই ধারণাটা তো অসাধারণ। ভিত্তিটা তাহলে তৈরি হলো। কিন্তু শুধু শুনলেই তো হয় না, একটা পর্যায়ে কথা বলতেই হয়, মানুষকে পথ দেখাতে হয়। আর এখানেই বইটির দ্বিতীয় চরিত্র, অর্থাৎ রাজনীতিবিদের প্রসঙ্গ আসে। রাজনীতিবিদের মতো কথা বলা, এই কথাটা শুনলেই তো আমাদের মনে একটা নেতিবাচক ধারণা আসে, তাই না? আসেই তো। মনে হয় যেন চতুর, প্যাঁচানো কথা। আমি খুব কৌতূহলী যে লেখক এই বিষয়টাকে কিভাবে দেখছেন। আপনি ঠিক জায়গায় ধরেছেন। লেখক এখানে প্রচলিত ধারণাটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছেন। তার মতে একজন রাজনীতিবিদের মতো কথা বলা মানে কপটতা বা মিথ্যাচার নয়। তাহলে কি? এর আসল অর্থ হল সমাজের বিভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন স্বার্থের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা, সবাইকে এক সুতোয় বাঁধা এবং বৃহত্তর কল্যাণের জন্য একটা মোস্তারেকা স্বপ্ন বা ভিশন তৈরি করা। এটা বিভেদ তৈরির শিল্প নয়, এটা ঐক্য তৈরির শিল্প। ওয়াও, এটা তো সম্পূর্ণ নতুন একটা পার্সপেক্টিভ। তাহলে এই ধরনের কথা বলার মূল নীতিগুলো কি? এখানেও কয়েকটি নীতির কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিভেদের উপর নয়, বরং মানুষের সাধারণ মূল্যবোধ এবং আশার উপর ভিত্তি করে কথা বলা। এমন শব্দ, এমন ভাষা ব্যবহার করা যা মানুষকে কাছে টানে, দূরে ঠেলে দেয় না। একজন জ্ঞানী রাজনীতিবিদ জানেন যে দেশের বা সমাজের আসল শক্তি তার ঐক্যের মধ্যেই লুকিয়ে থাকে। তিনি আমরা বনাম ওরার রাজনীতি করেন না। আর দ্বিতীয় নীতিটা? দ্বিতীয়ত, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলা। শুধুমাত্র পরের নির্বাচনে জেতার জন্য চটকদার প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং পরবর্তী প্রজন্মের জন্য একটা উন্নত ভবিষ্যৎ, একটা শক্তিশালী অর্থনীতি বা একটা সুস্থ পরিবেশ তৈরির কথা বলা। তাদের কথা একটা স্থায়িত্ব আর দূরদৃষ্টি থাকে, যা মানুষকে তাৎক্ষণিক লাভের লোভের চেয়ে বড় কোনো লক্ষ্যের দেখে অনুপ্রাণিত করে। তার মানে মানুষকে শুধু স্বপ্ন দেখানো নয়, স্বপ্নের পথে হাঁটার জন্য যুক্তি আর পরিকল্পনাও তুলে ধরা। আচ্ছা, নেতা আর রাজনীতিবিদের মধ্যে লেখক কি কোনো পার্থক্য করেছেন? কারণ অনেক নেতাই তো রাজনীতিবিদ। হ্যাঁ, একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন। তার মতে নেতা একটা অনেক বড় ধারণা। একজন বিজ্ঞানী, একজন শিল্পী, একজন শিক্ষক, সবাই নেতা হতে পারেন নিজ নিজ ক্ষেত্রে। কিন্তু রাজনীতিবিদ হলেন একটি নির্দিষ্ট ক্ষেত্রের নেতা, যিনি কোনো রাজ্য বা দেশের প্রশাসনিক এবং সামাজিক কল্যাণের জন্য কাজ করেন। মানে বলা যেতে পারে সব রাজনীতিবিদই নেতা, কিন্তু সব নেতা রাজনীতিবিদ নন। একেবারে তাই। বেশ পরিষ্কার ব্যাখ্যা। আচ্ছা, কথা বলার আর কি কি নীতির কথা বলা হয়েছে? তৃতীয়ত, সহানুভূতি এবং স্বীকৃতির সাথে কথা বলা। মানুষের দুঃখ, কষ্ট, হতাশা বা রাগকে স্বীকার করা। আচ্ছা। মানুষ যখন অনুভব করে যে তাদের আবেগটাকে গুরুত্ব দেয়া হচ্ছে, তখন তারা কথা শুনতে প্রস্তুত হয়। একজন রাজনীতিবিদ যখন বলেন, আমি আপনাদের কষ্টটা বুঝতে পারছি, তখন সেটা যদি আন্তরিক হয়, তবে তা মানুষের আবেগের সাথে সংযোগ স্থাপনের একটা শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। আর চতুর্থত, সংযতা স্বরে কথা বলা। বিতর্কের উত্তাপের মাঝেও মাথা ঠান্ডা রাখা এবং ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে নীতির ওপর, যুক্তির ওপর জোর দেওয়া। লেখকের মতে এটা দুর্বলতা নয়, বরং আত্মবিশ্বাস এবং প্রজ্ঞার লক্ষণ। এই বিষয়টা তো আজকের দিনে খুব প্রাসঙ্গিক। আমরা প্রায়ই দেখি রাজনীতিক বিতর্কে গঠনমূলক সমালোচনার বদলে ব্যক্তিগত কাদা ছুড়াছুড়ি বেশি হয়। ঠিক এই কারণেই লেখক বিশ্বের সমস্ত রাজনীতিবিদদের একটা পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, একে অপরের কাজের সমালোচনা করুন, নীতির সমালোচনা করুন, কিন্তু দয়া করে ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে আক্রমণ করবেন না। খুবই জরুরি কথা। কারণ প্রত্যেকেরই সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। কাজের সমালোচনা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শুধু ঘৃণা আর বিভেদই বাড়ায়। ঠিক। একজন বুদ্ধিমান রাজনীতিবিদ
কাজের মাধ্যমে জবাব দেন, কথায় নয়। তাহলে আমরা দেখলাম কিভাবে একজন নেতা শোনেন আর একজন রাজনীতিবিদ সেই শোনার ভিত্তিতে কথা বলেন। শোনা হলো, বলা হলো। কিন্তু এই দুটোকে সজীব রাখার জন্য, প্রাসঙ্গিক রাখার জন্য তো একটা জিনিস দরকার। ক্রমাগত শেখা। একদম। আর এটাই আমাদের শেষ এবং তৃতীয় চরিত্র, একজন ছাত্র। হ্যাঁ, আর লেখকের কাছে ছাত্র হওয়াটা জীবনের কোনো একটা পর্ব নয়, যেমন স্কুল বা কলেজ। এটা একটা চিরস্থায়ী মানসিকতা। তিনি এখানে জেন বৌদ্ধ ধর্মের একটি বিখ্যাত ধারণা শোষিন বা শিক্ষানবিশের মন এর কথা বলেছেন। শিক্ষানবিশের মন, এই ধারণাটা একটু বুঝিয়ে বলবেন। এর মানে কি আমাদের যা কিছু জানা আছে সব ভুলে যেতে হবে? না, ঠিক ভুলে যাওয়া নয়। এর অর্থ হল যে কোনো বিষয়কে একটা খোলা মন নিয়ে দেখা, আগে থেকে কোনো সিদ্ধান্ত বা ধারণা না নিয়ে শিশুর মতো অদম্য কৌতূহল আর আগ্রহের সাথে বিষয়টাকে জানা, যেন আমরা প্রথমবারের মতো শিখছি। আচ্ছা। লেখক এখানে বিশেষজ্ঞের ফাঁদ আর ছাত্রের সুবিধার মধ্যে একটা দারুণ পার্থক্য করেছেন। সেটা কী রকম? বিশেষজ্ঞের মন প্রতিষ্ঠিত বিশ্বাস আর তথ্যে পূর্ণ থাকে। তার কাপটা কানায় কানায় ভরা, তাই নতুন কিছু গ্রহণ করতে তার কষ্ট হয়। ওহো। সে যা জানে তার বাইরের জগৎটাকে সে অনেক সময় দেখতেই পায় না। কিন্তু ছাত্রের মন একটা খালি কাপের মতো, নতুন জ্ঞান বা তথ্য গ্রহণের জন্য সবসময় প্রস্তুত। এখানেই জ্ঞানের আসল যাত্রা শুরু হয়, যখন আমরা বুঝি যে আমরা আসলে কত কম জানি। এই মানসিকতা অর্জন করার জন্য কি কোনো নির্দিষ্ট পথের কথা বলা হয়েছে? হ্যাঁ, কয়েকটি নীতির কথা বলা হয়েছে। প্রথমটা তো আগেই বললাম, অদম্য কৌতূহল, সবসময় কেন প্রশ্ন করা। দ্বিতীয়টা হল বৌদ্ধিক নম্রতা, অর্থাৎ আমি জানি না এই কথাটা বলতে দ্বিধা না করা। এটা অজ্ঞতার লক্ষণ নয়, বরং শেখার ইচ্ছে প্রকাশের প্রথম ধাপ। আর তৃতীয়টা? তৃতীয়ত, একজন সক্রিয় শিক্ষানবিশ হওয়া। শুধু প্যাসিভলি বই পড়া বা লেকচার শোনা নয়, পড়ার সাথে সাথে নোট নেওয়া, মনে যা প্রশ্ন আসছে তা লিখে রাখা, এবং সবচেয়ে জরুরি, যা শিখলাম তা অন্যকে নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করা। লেখক এখানে বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের ফেইনম্যান টেকনিকের কথা উল্লেখ করেছেন। ফেইনম্যান টেকনিক মানে কি তাহলে? কোনো কঠিন বিষয়কে একটা 5 বছরের বাচ্চাকে বোঝানোর মতো করে সহজ করে ফেলা? যদি আমি সেটা না পারি, তার মানে আমি নিজেই বিষয়টা ঠিকমতো বুঝিনি। একেবারে তাই। কোনো বিষয়কে সরল করতে পারাটা হল সেই বিষয়টি গভীরভাবে বোঝার আসল প্রমাণ। আর চতুর্থ নীতিটা? চতুর্থ নীতি হল ফলাফলের চেয়ে প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দেওয়া। শুধু পরীক্ষায় ভালো নম্বর বা সার্টিফিকেট পাওয়ার জন্য না শিখে শেখার দৈনন্দিন অভ্যাসটাকেই উদযাপন করা। প্রতিদিন নতুন কিছু জানার আনন্দটাই আসল পুরস্কার। এই অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করার জন্য বইতে কি কোনো ব্যবহারিক পরামর্শ দেওয়া আছে? আছে। যেমন লেখক বলছেন, নিজের জীবনের জন্য একটা পাঠ্যক্রম বা কারিকুলাম তৈরি করুন। ঠিক করুন এই বছর আপনি কোন কোন বিষয়ে জানতে চান বা কোন দক্ষতা অর্জন করতে চান। প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ুন। একজন পরামর্শদাতা বা মেন্টর খুঁজে বের করুন। মেন্টর? আর সেই মেন্টর যে জলজান্ত মানুষ হতে হবে তার কোনো মানে নেই। কোনো বইয়ের লেখক, এমনকি কোনো ঐতিহাসিক চরিত্রও আপনার মেন্টর হতে পারেন। এই অধ্যায়ে লেখক রাবণের একটা উদাহরণ দিয়েছেন, যা আমার খুব আকর্ষণীয় লেগেছে। হ্যাঁ, অসাধারণ একটা উদাহরণ। লেখক বলছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপাররা অনেক সময় একটা ইঁদুর দৌড়ে অংশ নেয়, যেখানে তারা শুধু তথ্য মুখস্থ করে পরীক্ষায় উগরে দেয়। ঠিক। কিন্তু একজন জ্ঞানী ছাত্র সেই তথ্যের গভীরে গিয়ে সেটাকে জ্ঞানে রূপান্তরিত করে। রাবণের কাছে 4টি বেদ এবং 6টি শাস্ত্রের বিপুল তথ্য ছিল। তার মতো জ্ঞানী সেই যুগে কমই ছিল। কিন্তু সেই তথ্যকে তিনি জ্ঞানে বা প্রজ্ঞায় রূপান্তরিত করতে পারেননি। তার অহংকার আর জ্ঞানের সঠিক প্রয়োগের অভাবই তার পতনের কারণ হয়েছিল। তথ্য থাকা আর জ্ঞানী হওয়া এক জিনিস নয়। তার মানে জ্ঞানার্জনেরও বিভিন্ন পর্যায় আছে। লেখকের মতে 3টি পর্যায়। প্রথমটা হল তথ্য সংগ্রহ করা, মানে নলেজ, যা অনেকটা ডট বা বিন্দু জড়ো করার মতো। আচ্ছা। দ্বিতীয় পর্যায়ে হল তথ্যের মধ্যে সংযোগ স্থাপন করা, মানে আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ বিন্দুগুলোকে জুড়ে দিয়ে একটা অর্থপূর্ণ ছবি বা প্যাটার্ন তৈরি করা। আর সর্বোচ্চ পর্যায়? সর্বোচ্চ পর্যায়ে হল প্রজ্ঞা বা উইজডম, অর্থাৎ সেই জ্ঞানকে সঠিক সময়ে, সঠিক জায়গায়, সঠিক উপায়ে বাস্তব জীবনে প্রয়োগ করার ক্ষমতা। সারা জীবন ছাত্র থাকলে এই যাত্রাটা কখনো শেষ হয় না। শেখাটা একটা অনন্ত অভিযানে পরিণত হয়। তাহলে আজ আমরা
দ্য লেজেন্ড মাইন্ড বই থেকে 3টি ভিন্ন চরিত্রকে দেখলাম। নীরব শ্রোতা হিসেবে নেতা, যিনি সবার কথা শোনেন; ঐক্য সৃষ্টিকারী বক্তা হিসেবে রাজনীতিবিদ, যিনি সবাইকে নিয়ে চলার কথা বলেন; আর চির কৌতূহলী শিক্ষানবিশ হিসেবে ছাত্র, যার জ্ঞানের পিপাসা কখনো মেটে না। আর এই 3টি চরিত্র আলাদা মনে হলেও আসলে তারা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। ভালো করে না শুনলে ভালো করে বলা যায় না, আর সারা জীবন শেখার মানসিকতা না থাকলে আমাদের শোনা এবং বলা দুটোই একসময় পুরনো আর অপ্রাসঙ্গিক হয়ে যায়। ঠিক। শোনা, বলা এবং শেখা, এই 3টি আত্মউন্নতির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। বলুন। বইতে এই ভূমিকাগুলোকে আলাদা শেড বা চরিত্র হিসেবে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে কি একজন সফল মানুষের পক্ষে একই সাথে, এমনকি একই কথোপকথনে এই 3টি ভূমিকা পালন করা সম্ভব? অর্থাৎ যখন প্রয়োজন তখন একজন নেতার মতো শোনা, যখন প্রয়োজন একজন রাজনীতিবিদের মতো বলা, আর সবসময় একজন ছাত্রের মতো শেখার মানসিকতা ধরে রাখা। প্রশ্নটা আমাদের শ্রোতাদের ভাবার জন্য থাকল।